প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের আলোচনা করব যে বাংলা মধ্যযুগের সাহিত্যের অন্যতম ধারা, সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য। সেই অনুবাদ সাহিত্যে যে তিনটি কাব্য অনুবাদিত হয়েছিল মুখ্যত, যেটা হচ্ছে রামায়ণ, মহাভারত এবং ভাগবত। আজকে এই ভিডিওতে আমরা এই রামায়ণ অনুবাদ, এই বিষয় নিয়ে, এই অনুবাদের প্রেক্ষাপট এবং রামায়ণ গ্রন্থের যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। যেখানে একাদশ শ্রেণীর নতুন যে সেমিস্টার ভিত্তিক সিলেবাস এসেছে, সেই নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাসে তোমাদের যে অনুবাদ সাহিত্যের ধারা রয়েছে এবং অন্যান্য উঁচু ক্লাসেও, যেখানে বিএমএ ক্লাসেও রয়েছে অনুবাদ সাহিত্য, এবং সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে এই অনুবাদ সাহিত্য, অনুবাদটা কি? আসলে অনুবাদ হচ্ছে যে ভাষা, ধরো একটা ভাষা যখন বহুজন মানুষের কাছে বোধগম্য হয় না, সেই ভাষাকে বোধগম্য রূপ দেওয়ার জন্য যখন মানুষের জানা কোনো ভাষাকে সেটাকে অনুবাদিত করা হয়, সেটাকে রূপান্তর করা হয়, সেটাই হচ্ছে অনুবাদ সাহিত্য। যেমন তোমাদের একটা পাঠ্য রয়েছে যে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, একাদশ শ্রেণীতে রয়েছে। ওই গল্পটা কিন্তু এটা বাংলা ভাষায় লেখা নয়, এটা ইংরেজিতে লেখা। এবার সেটাকে বাংলায় অনুবাদ করলেন কে? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। দিয়ে সেটাকে অনুবাদ করে আমাদের জনমানসের কাছে, সবার কাছে, আমরা যারা বাংলা ভাষার সঙ্গে অবগত তারা কিন্তু সবাই সহজলভ্য হলো এই গল্পটি। তেমনিও মধ্যযুগে এই একটা এমন লক্ষ্য নিয়ে কিন্তু একটা অনুবাদ সাহিত্য গড়ে উঠেছিল। এই অনুবাদ সাহিত্যেও সৃষ্টির কারণ বা পটভূমি কী ছিল মধ্যযুগে? কারণ মধ্যযুগের আদি পর্বে আমরা বলেছিলাম যে তুর্কি আক্রমণ হয়েছিল। এই তুর্কি আক্রমণের ফলে যে ইসলামী শাসন এবং জোর করে হিন্দুদেরকে তাদেরকে কি করা হয়েছিল? ধর্মান্তরিত করা হয়েছিল। শুধু ধর্মান্তরিত নয়, সমাজের একটা জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, কৌলীন্য, নানাভাবে সমাজ জর্জরিত। সেই পরিস্থিতিতে সমাজকে সংস্কার, ধর্মকে সংস্কারের জন্য যে ধর্মীয় মূল সংস্কৃত যে গ্রন্থগুলো ছিল, যেগুলো ছিল রামায়ণ, মহাভারত, ভাগবত, এগুলো আমরা জানি, এগুলো কিন্তু মূল সংস্কৃত ভাষায় লেখা। এই সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় লেখার জন্য কবিরা উৎসাহী হয়ে উঠলেন। কারণ কি না, জনমানসের কাছে মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে আনার জন্য একমাত্র উপায় হচ্ছে ধর্মীয় পন্থা। আর ধর্মীয় যে বিষয়গুলো, যেগুলো সংস্কৃত ভাষা থেকে যদি বাংলা ভাষায় সেগুলো রূপান্তরিত করা হয়, অনুবাদিত করা হয়, তাহলে জনমানসের কাছে কিন্তু রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো কিন্তু সহজে মানুষের কাছে ছড়িয়ে পড়বে। এমনই একটা লক্ষ্য নিয়েই কিন্তু এই অনুবাদ সাহিত্যের ধারা সৃষ্টি হয়েছিল বা অনুবাদ সাহিত্য রচিত হয়েছিল। এবার এই অনুবাদ সাহিত্য সৃষ্টির আরও একটা কারণ ছিল। আর কারণ হচ্ছে যে ইসলামী শাসকরা শুধুমাত্র যে ধর্মান্তরিতকরণের দিকে মন দিয়েছিলেন তেমন না, ইসলামিক যে শাসকরা ছিলেন তারাও কিন্তু হিন্দু সংস্কৃতি, তাদের ধর্মীয় যে গ্রন্থ, সেগুলো সম্বন্ধেও তারা জানতে চেয়েছিলেন, জানার আগ্রহ ছিল। তাই সেই সকল শাসকদের পৃষ্ঠপোষকতায় রামায়ণ, মহাভারত, ভাগবত এগুলো কিন্তু অনুবাদ হতে থাকে। এটা একটা কারণ। আর একটা হচ্ছে যে পৌরাণিক যে সাহিত্য, যেটা লৌকিক, যে এই পৌরাণিক সাহিত্য রামায়ণ, মহাভারত এবং ভাগবত এগুলো যদি অনুবাদিত না হয়, তাহলে বাংলা সাহিত্য কেবলমাত্র কতকগুলো লোকসাহিত্যের উপর ভিত্তি করেই এগিয়ে যাবে। তাই জনমানসের কাছে এই পৌরাণিক সাহিত্যগুলোকে প্রচার করাও কিন্তু একটা উদ্দেশ্য ছিল তখনকার পণ্ডিত মহলে, কবি সাহিত্যিকদের মধ্যে। তাই সেই মতো করে এই কাব্যগুলো, যেগুলো যে সংস্কৃত ভাষায় লেখা, বাল্মীকি লেখা রামায়ণ, সেটাকে বাংলায় রূপান্তরিত করা হয়, বাংলায় অনুবাদ করা হয়। মহাভারত, ব্যাসদেবের লেখা মহাভারত, সেটাকেও বাংলায় অনুবাদিত করা হয়। অনুবাদিত বহুজন করেছেন, এবং ভাগবতকেও অনুবাদিত করা হয়েছে। তেমনি এই ভিডিওতে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে রামায়ণ।
এবার প্রথমে রামায়ণ গ্রন্থে যদি বলি, রামায়ণ বাংলায় রামায়ণ বলতে প্রথমে মনে আসে কিন্তু এই গ্রন্থের কথা। দেখো, যেটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ। সত্যি এই কৃত্তিবাসী রামায়ণ কিন্তু প্রচুর বহুল পরিমাণে কিন্তু বাংলা জনমানসে কিন্তু প্রচারিত। এমন কোনো বাঙালি নেই যে তিনি কৃত্তিবাসী রামায়ণ সম্বন্ধে তিনি জ্ঞাত নন। এই কৃত্তিবাসী রামায়ণ মানে কৃত্তিবাসের লেখা। কৃত্তিবাস কবি একজন, যিনি পঞ্চদশ শতকের একজন কবি, যে পঞ্চদশ শতকের কৃত্তিবাস ওঝা। তার কাব্যের নাম কি ছিল? শ্রীরাম পাঁচালী। তাহলে কৃত্তিবাস ওঝা পঞ্চদশ শতকের রামায়ণের প্রথম অনুবাদক, এবং শুধু রামায়ণের প্রথম অনুবাদক নয়, রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকও কিন্তু কৃত্তিবাস ওঝা। এবার কৃত্তিবাস ওঝার সম্বন্ধে আমরা জানবো, যার কবি পরিচিতি। কবি পরিচিতি হচ্ছে কৃত্তিবাস ওঝার নদিয়া জেলা ফুলিয়া গ্রামে তার জন্ম। পিতা হচ্ছেন বনমালী আর মাতা হচ্ছেন মালিনী। এদের কুলদত্ত যে পদবী ছিল সেটা হচ্ছে মুখোপাধ্যায়। তাহলে কৃত্তিবাস ওঝা হয়ে গেল কি করে? পিতা যদি হয় বনমালী মুখোপাধ্যায়, তাহলে ওঝা হলো কি করে? আসলে তাদের পারিবারিক একটা মানে পেশা ছিল যে শিক্ষকতা বৃত্তির জন্য তাদেরকে উপাধি দেওয়া হয়েছিল উপাধ্যায়। অর্থাৎ যে উপাধ্যায় থেকে পরবর্তীকালে ভাষাগত পরিবর্তন হয়ে ওঝা শব্দটা এসেছে। তাই হয়েছে কি যে কৃত্তিবাস মুখোপাধ্যায় না হয়ে উপাধ্যায়ন উপাধি না এসে চলে এসেছে ওঝাতে রূপান্তরিত হয়ে। যাই হোক, আমরা কৃত্তিবাস ওঝা হিসাবেই আমরা বেশি পরিচিত। এবার আমরা জানবো তার জন্ম। তার জন্ম, কৃত্তিবাস ওঝার জন্ম বিষয়ক তিনি এই যে শ্রীরাম পাঁচালী গ্রন্থে তার একটা শ্লোকের মধ্যে কিন্তু তিনি মানে উল্লেখ করেছেন। যে শ্লোকে তিনি বলেছিলেন যে আদিত্য বা শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস তথি মধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। তাহলে এই যে শ্লোকের মধ্যে আসলে এই শ্লোকটার মধ্যেও যেন কোথাও একটা ধাঁধা বা হেঁয়ালি লুকিয়েছিল। তাই সহজভাবে কিন্তু পরবর্তী পণ্ডিত মহলের মধ্যে নানা বিতর্ক তৈরি হয় যে জন্মসালকে নিয়ে। কেউ মনে করেছেন 1352, কেউ মনে করেছেন 1372 বা 1375 খ্রিস্টাব্দ নাগাদ। কিন্তু একজন জ্যোতিষী, যিনি জ্যোতিষ শাস্ত্রবিদ, যে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, তিনি মনে করেছেন যে 1432 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি মাঘ মাসের সংক্রান্তিতে রবিবার দিনই জন্ম কার? কৃত্তিবাসের। এবার যাই হোক, সুকুমার সেন বলেছেন যে পঞ্চদশ শতকের প্রথম দিকেই কিন্তু কৃত্তিবাসের জন্ম। এ বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে পঞ্চদশ শতকের একজন শ্রেষ্ঠ কবি হিসাবে আমরা পেলাম যে রামায়ণের অনুবাদক, শুধু প্রথম অনুবাদক নয়, আদি অনুবাদক নয়, তিনি শ্রেষ্ঠ অনুবাদকও। তিনি হলেন কৃত্তিবাস ওঝা। তার কাব্যের নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। এই শ্রীরাম পাঁচালী প্রথম প্রকাশিত হয় কোথা থেকে? প্রথম প্রকাশিত হয় কিন্তু 1802-3 খ্রিস্টাব্দ নাগাদ। সেটা হচ্ছে শ্রীরামপুর খ্রিস্টান মিশন প্রেস থেকে। শ্রীরামপুর খ্রিস্টান মিশন প্রেস থেকে কিন্তু এটি প্রকাশিত হয় শ্রীরাম পাঁচালী নামে। কিন্তু এর আখ্যানপত্রে যে নামটি ছিল সেটা হচ্ছে বাল্মীকিকৃত রামায়ণ মহাকাব্য। তাহলে বাল্মীকিকৃত রামায়ণ মহাকাব্য মানে বাল্মীকির তো লেখা, মূল যে সংস্কৃত ভাষায় রামায়ণ, সেটা থেকে বাংলায় অনুবাদিত হয়েছে। যাই হোক, এখানে মূল যে সপ্তকাণ্ড রামায়ণ, আসলে রামায়ণের যে কাহিনী সেটা সকলেই জানো যে রামায়ণের যে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র তার পিতা দশরথের যে আদেশ মেনে পিতৃসত্য পালনের জন্য তিনি 14 বছর বনবাসে গেছিলেন, এবং 14 বছর বনবাসে থাকাকালীন সেখানে যে সীতা দেবী রামচন্দ্রের স্ত্রী, তিনি রাবণ তাকে অপহরণ করে নিয়ে যায়, এবং তারপর রাম রাবণের সঙ্গে যুদ্ধ হয়, রাবণকে পরাস্ত করেন এবং সীতাকে উদ্ধার করে নিয়ে আসেন। এই যে সাধারণ ঘটনা প্লটের উপরে কিন্তু বিভিন্নভাবে নানা রামায়ণ কথা কিন্তু প্রচারিত হয়ে আছে। শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে বিভিন্ন দেশে, এমনকি ইন্দোনেশিয়া, জাপান, চীন
এবং বিভিন্ন দেশে, ইউরোপের বিভিন্ন দেশেও সেখানেও কিন্তু রামায়ণ কথা তাদের বিভিন্ন আঞ্চলিকভাবে নানা উপকাহিনী মিশিয়ে কিন্তু এই ঘটনা নানাভাবে প্রচারিত আছে। মানে সেই হিসাবে কিন্তু মহাভারত বা ভাগবতের কাহিনী এতখানি প্রচার নেই যতখানি রামায়ণের ঘটনা জনমানসের বা লৌকিক কাহিনীতে প্রচারিত এই ঘটনা। আচ্ছা, যাই হোক, আমরা শ্রীরাম পাঁচালীতে যদি চলে আসি, যেখানে কীর্তিবাস ওঝার লেখা, সেখানেও কিন্তু এই সপ্তকাণ্ড এই রামায়ণ রয়েছে। সপ্তকাণ্ড মানে 7টা কাণ্ডে ভাগ রয়েছে, যেটা প্রথম কাণ্ড হচ্ছে আদিকাণ্ড, দ্বিতীয় কাণ্ড হচ্ছে অযোধ্যাকাণ্ড, তারপর হচ্ছে অরণ্যকাণ্ড, তারপর কি কিষ্কিন্ধা, সুন্দর, তারপর রয়েছে লঙ্কাকাণ্ড এবং শেষ কাণ্ডের নাম হচ্ছে উত্তরকাণ্ড। এগুলো কিন্তু ক্রম পর্যায়ে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আদি, অযোধ্যা, অরণ্য, কিষ্কিন্ধা, সুন্দর আর হচ্ছে লঙ্কা এবং উত্তরকাণ্ড, এই হচ্ছে এই সপ্তকাণ্ড এই রামায়ণ। এই রামায়ণে কিন্তু যে কীর্তিবাসের লেখা রামায়ণ 40,000 শ্লোক রয়েছে। 40,000 শ্লোকে এই বৃহৎ গ্রন্থ, যে গ্রন্থটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বৃহৎ গ্রন্থ 40,000 শ্লোকে কিন্তু নিবদ্ধ রয়েছে এই কীর্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থ। এখানে কিন্তু অসাধারণভাবে যে ঘটনার যে বর্ণনা সুন্দরভাবে তিনি দিয়েছেন কে, কীর্তিবাস। তার এই কাব্যের রচনাকাল সম্বন্ধে তোমাদের একটু বলে রাখি। রচনাকাল হচ্ছে 1414 থেকে 1418 খ্রিস্টাব্দের মধ্যে। তখন মনে করা হয় যে গৌড়েশ্বর রাজা গণেশের শাসনকালেই তিনি এই কাব্যটি রচনা করেন। অর্থাৎ হয়তো যে রাজা গণেশের পৃষ্ঠপোষকতায় এই কাব্য রচনা। আবার অনেকে মনে করেছেন না, রুকনুরউদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় এই কাব্য রচিত হয়েছে। যাই হোক, এই নিয়ে নানা বিতর্ক রয়েছে। এবার এই কাব্যের যদি প্রধান বৈশিষ্ট্য বলা হয়, কোন কাব্যে, যে এই কীর্তিবাসের লেখা শ্রীরাম পাঁচালী গ্রন্থের যে মূল বৈশিষ্ট্য, সেটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু সংস্কৃত যে বাল্মীকির লেখা রামায়ণ, সেটা কিন্তু পুরোপুরি আক্ষরিক অনুবাদ নয়, এটা কিন্তু ভাবানুবাদ বা মর্মানুবাদ বলা যেতে পারে। এই জন্য এই কাব্যটি বেশি জনপ্রিয়তা পেয়েছিল। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে এখানে ভক্তিবাদের অবতারণা করা হয়েছে, যে রামচন্দ্রকে ঐশ্বর্যবান একজন মহান পুরুষ হিসেবে শুধু ঐশ্বর্যময় শক্তির অধিকারী হিসেবে তুলে ধরেননি, একটা ভক্তিবাদ, বাঙালিয়ানা, এগুলো কিন্তু মিলিয়ে মিশিয়ে কীর্তিবাস কাব্যকে একটা নতুন যেন রূপ দিয়েছেন, বাঙালির মনের মতো হয়ে যেন সেটা নির্মিত হয়েছে। এই ছিল এই কাব্যের বৈশিষ্ট্য। এবার এই কাব্যের সবচেয়ে বেশি জনপ্রিয়তা এতখানি পাওয়ার কারণ কি কীর্তিবাসের রামায়ণ? প্রথম হচ্ছে এই কাব্যের হচ্ছে বাঙালিয়ানা, যে বাঙালিয়ানা, বাঙালিদের কি এখানকার খাবার, বাঙালিদের যে খাদ্যাভ্যাস, তাদের রীতিনীতি, তাদের আচার আচরণ, তাদের অনুষ্ঠান, সমস্ত কিছু কিন্তু কি বাঙালির সঙ্গে যেন মিলেমিশে রয়েছে। যেমন এখানে একটা শিশু জন্মালে 6 দিনে ষষ্ঠী পূজা হয়, তারপর অন্নপ্রাশন হয়, এই যে ঘটনার বিষয়গুলো, এগুলো কিন্তু এই রামায়ণের ঘটনার মধ্যে আমাদের রয়েছে। মানে কীর্তিবাস কেবলমাত্র তার গ্রন্থের মধ্যে দিয়েছেন, যেখানে যে রামচন্দ্রকে দেখিয়েছেন বৈষ্ণব আরাধ্য, যে দুর্বা দলশ্যাম রামচন্দ্রকেই তিনি নির্মাণ করলেন। যে রামচন্দ্র তিনি কি, যে পিতৃভক্ত এবং যিনি প্রজাবাৎসল্য এবং স্ত্রী অনুরক্ত, পরাক্রমশালী, সেরকম একটা শক্তি হিসাবে রামচন্দ্রকে তুলে ধরলেন। আর কি তেমনি যে আবার সীতাকে কেমনভাবে তৈরি করলেন না, একজন বাঙালি বধূ, যে সীতার মধ্যে যেন একজন সাধারণ কোমলমতি বাঙালি বধূ, স্বামী অনুরক্ত, এবং তার মধ্যে যেন একটা কোমলমতি মানসিকতা তার মধ্যে যেন আরোপ করলেন কে, কীর্তিবাস। আর সবচেয়ে বড় কথা, যেখানে নানা যে বাঙালি যে নানা রকম খাবার, তাদের আচার অনুষ্ঠান, সমস্ত কিছুই কিন্তু এই কাব্যের রসকে পরিতৃপ্ত করে তুলেছে। কাব্য যে করুণ রসের আধারে যেন নির্মিত হয়েছে, যেন অনাথের নাথ পতিত পাবন রামচন্দ্রকে তুলে ধরা হয়েছে এই কাব্যের মধ্যে। সেই কারণে এই কাব্য কিন্তু জনমানসের, বাঙালির হৃদয়ঙ্গম করতে, যেন রামচন্দ্র সীতাদেবীকে আপন করে নিতে আরও সুবিধা হয়েছিল।
এই সব ছিল জনপ্রিয়তার মুখ্য কারণ। এছাড়া এই কাব্যে হচ্ছে বড় কথা, মানে পুরোপুরি আমরা প্রথমেই বলেছিলাম যে বাল্মীকি রামায়ণের পুরোপুরি কিন্তু এটা আক্ষরিক অনুবাদ নয়। বাল্মীকি রামায়ণে বেশ কিছু অংশ কিন্তু বাদ দিয়েছেন কৃত্তিবাস, যেমন কার্তিকের জন্ম, যেমন বশিষ্ঠ বিশ্বামিত্রের বিরোধ, তারপর বিশ্বামিত্রের কথা, তারপর রয়েছে যে অম্বারিশ যজ্ঞ, এছাড়া আরও অনেক অনেক বিষয়গুলো রয়েছে। এগুলো কিন্তু পরপর বিষয়গুলো তিনি বাদ দিয়েছেন, যেগুলো বাল্মীকি রামায়ণে রয়েছে। কৃত্তিবাস এই বিষয়গুলো অংশগুলো কিন্তু বাদ দিয়েছেন। কিন্তু তাহলে কি নতুনত্ব কিছু দেননি? না, নতুনত্বও বেশ কিছু আরোপ করেছেন। যেমন কি দশরথের রাজ্যের যে শনির দৃষ্টি, বা গণেশের জন্ম, বীরবাহুর যুদ্ধ, এবং তরণী সেন, মহিরাবণ, অহিরাবণ বধ প্রভৃতি যে এই বিষয়, অহিরাবণ কাহিনী, এই কাহিনীগুলো কিন্তু এগুলো নতুন সৃষ্টি কার? কৃত্তিবাস ওঝার। তিনি নতুনভাবে এই সকল আঙ্গিকগুলো যেন তিনি এনেছেন তার কাব্যের মধ্যে। যেমন এখানে যেমন ভক্তপরায়ণ প্রত্যেকটা চরিত্রকে বেশি করে তুলে ধরা হয়েছে। যেমন অহিরাবণ না তরণী সেন যেন তাকে যখন রামচন্দ্র হত্যা করেন, তার মৃত্যুর পর তার যেন মুন্ডুটাই রাম রাম বলে জপ করছে, সে যেন রাম ভক্ত প্রথম থেকেই। যাই হোক, মানে গ্রন্থটার মধ্যে যেন একটা বাঙালিয়ানা ভক্তিবৎসল্য দিক, এই দিকগুলো কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবার আমরা আলোচনা করব যে পঞ্চদশ শতকে পরপর শতাব্দী ধরে কয়েকজন বিশিষ্ট কবিদের নাম। আমরা প্রথমেই বলেছি এই রামায়ণ কাব্যের প্রথম অনুবাদক, সর্বশ্রেষ্ঠ অনুবাদক কিন্তু কৃত্তিবাস ওঝা। তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। শ্রীরাম পাঁচালী কিন্তু আরেকজনের কাব্যের নামও ছিল পঞ্চদশ শতকে, যিনি হলেন মাধব কন্দলী। মাধব কন্দলী লেখা তার কাব্যের নামই হচ্ছে কিন্তু শ্রীরাম পাঁচালী। এছাড়া ষষ্ঠদশ শতকে, পঞ্চদশ শতক বললাম, ষোড়শ শতকে যেখানে পাওয়া যাবে শঙ্করদেব, তার হচ্ছে উত্তরকাণ্ড, শ্রীরাম উত্তরকাণ্ড নিয়ে, মানে রামচন্দ্রের যে এই উত্তরকাণ্ড নিয়ে, মানে সপ্তকাণ্ডের মধ্যে উত্তরকাণ্ডটা নিয়েই তিনি অনুবাদিত করেছেন। আর সপ্তদশ শতকের যেমন রামায়ণ আরও বিখ্যাত ছিল যে অদ্ভুত আচার্যের রামায়ণ। অদ্ভুত আচার্য বলতে যাকে নিত্যানন্দ আচার্য বলা হচ্ছে, সেই অদ্ভুত আচার্যের রামায়ণ যেটা হচ্ছে উত্তরবঙ্গে বেশি পরিমাণ প্রচারিত হয়েছিল। আর যেটা আরেকজন মহিলা কবি, রামায়ণের অনুবাদিত একজন মহিলা কবির নাম অনেক সময় পরীক্ষায় আসতে পারে, সে হলেন কে? চন্দ্রাবতী। চন্দ্রাবতী রামায়ণ। আর চন্দ্রাবতী নিয়ে অনেকে মনে করেছেন যে ময়মনসিংহর গীতিকাতে যে চন্দ্রাবতীকে পাচ্ছি, সেই চন্দ্রাবতীর সঙ্গে এই চন্দ্রাবতীর মিল অনেকে খুঁজে পেয়েছেন। যাই হোক, আমরা চন্দ্রাবতী একজন মহিলা কবি পেলাম কোন শতকে? সপ্তদশ শতকে। তার কাব্যের নাম হচ্ছে চন্দ্রাবতী রামায়ণ বা রামায়ণ কাব্য। এছাড়া হচ্ছে দ্বিজ শ্রীলক্ষণের আধ্যাত্ম রামায়ণ, দ্বিজ শ্রীলক্ষণের আধ্যাত্ম রামায়ণ সপ্তদশ শতকে। আর অষ্টাদশ শতকেও কয়েকজন রচনা করেছেন, যে কিছু অংশ রামায়ণের কিছু অংশ নিয়ে অনুবাদ করেছেন। কাশিরাম বলে, কাশিরাম দাস নয়, এখন কাশিরাম বলে, যিনি কালনেমির রামায়ণ বলে একটা অংশ রচনা করেছেন। এছাড়া উৎসবানন্দ রচনা করেছেন সীতার বনবাস। এছাড়া জগৎরাম রায় লিখেছেন অদ্ভুত রামায়ণ প্রভৃতি। এই গ্রন্থগুলো কিন্তু অষ্টাদশ শতকে আমরা পাচ্ছি। তাহলে এই পঞ্চদশ, ষষ্ঠ, সপ্তদশ, অষ্টাদশ শতক, এই সব শতকের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি বলা যায়, পঞ্চদশ শতকের প্রথম এবং আদি শ্রেষ্ঠ কবি কৃত্তিবাস ওঝা, শ্রীরাম পাঁচালী। এটা কিন্তু আমাদের ভুললে চলবে না। এই হচ্ছে বিষয়, আমাদের এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এর পরবর্তী আমরা ভিডিওতে যেখানে মহাভারত এবং ভাগবত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই ভিডিওর মধ্যে যেগুলো আলোচনা করলাম, যেটা হচ্ছে রামায়ণ বিষয় নিয়ে। কৃত্তিবাস ওঝা রামায়ণের ভিতর থেকে প্রশ্ন আসতে পারে। তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1802-3 খ্রিস্টাব্দে শ্রীরামপুর খ্রিস্টান মিশন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। এটি আখ্যানপত্রের নাম ছিল কি? বাল্মীকিকৃত রামায়ণ মহাকাব্য। আর এটা যদিও পরবর্তীকালে মানে শ্রীরামপুর খ্রিস্টান মিশন প্রেস থেকে দ্বিতীয় খণ্ড হিসাবে প্রকাশিত হয়েছিল, যেটা সংকলন করেছিলেন যে জয়গোপাল তর্কালঙ্কার, তিনি মানে তাঁরই সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। যাই হোক, 40,000 শ্লোক রয়েছে। আর সপ্তকাণ্ডের
এই রামায়ণ রচনাকাল 1414 থেকে 1418, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই ছোট ছোট তথ্যগুলো কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, যেগুলো ক্লাস একাদশ শ্রেণীর জন্য। আর একাদশ শ্রেণীতে আমরা আগে যে পাঠ্য বিষয়, কবিতা, গল্প, সেগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি। যদি কেউ প্রথম এই ভিডিওতে এসে থাকো তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে থাকবে, আর অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশন অন করে রাখো, কারণ পরবর্তী আমরা যে বিষয়গুলো দেব ধারাবাহিকভাবে সিলেবাসের বিষয়গুলো, সেগুলো তোমরা পেয়ে যাবে। আর সিলেবাসের বই যতদিন না পাচ্ছ অন্তত এই বিষয়গুলো তোমরা শোনো, আর সেই বিষয়ে তোমাদের সিলেবাস বিষয়ে কিন্তু পূর্ণাঙ্গ একটা ধারণায় তোমরা পৌঁছতে পারবে। সকলে ভালো থেকো।